তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় আরও 225 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 11,578 রোগী, শনাক্তের হার 29%। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। যানজটের ভোগান্তি, করোনার ঝুঁকি উপেক্ষা করে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ, টার্মিনালগুলোতে ভিড়। রাজধানীর কোরবানির পশুর হাটে এখনো কম ক্রেতা, বৃষ্টির বাগড়ায় বেচাকেনায় ভোগান্তি, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় আরও 225 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 123 এবং নারী 102 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 17,894 জনের। 638টি ল্যাবে 24 ঘন্টায় 39,806 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 11,578 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.09%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,03,989 জনে। সুস্থ হয়েছেন আরও 8,845 জন। এ নিয়ে মোট সুস্থ 9,32,008 জন। দেশের বেসরকারি 78টি হাসপাতাল ও ক্লিনিককে করোনা শনাক্তের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে এই পরীক্ষা করানোর খরচ ধরা হয়েছে 700 টাকা। করোনা সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষার ফল পাওয়া যাবে 20 থেকে 30 মিনিটের মধ্যে। অ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখ বিহবরের শ্লেষ্মা ব্যবহার করা হয়। RNA বিশ্লেষণের পরিবর্তে এখানে ভাইরাসের প্রোটিন শনাক্ত করা হয়। আবার রক্ত পরীক্ষা করেও অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা যায়। দেশে বর্তমানে RT-PCR পদ্ধতিতে করোনা ভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না পড়ে সেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2020-2021 সালের এক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ ভাইরাস পুরো বিশ্বকে সামাজিক ও অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। তবে মহামারীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য দেয়া হচ্ছে প্রণোদনা। যেটা লক্ষ্য সেটা ছিল যে আমরা সাধারণ মানুষ যেন কোনো মতে কষ্ট না পায়, তাদের খাদ্যের চাহিদা পূরণ করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে করোনা থেকে যেমন মুক্তি দেওয়া, আবার তাদের আর্থিকভাবে যেন তাদেরকে সহযোগিতা করা। যে কারণে আমরা কতগুলি একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করি এবং প্রায় 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ আমরা ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাই। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গণটিকা দেয়া শুরু হয়েছে। দেশের সবাই যেন করোনা ভ্যাকসিন নিতে পারে সেজন্য যত দরকার সে পরিমাণ টিকা কেনা হবে। আমাদের দেশের প্রত্যেকটা যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলে যেন এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব, যেন আমার কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। অনুষ্ঠানে করোনাকালীন সময় জনগণের সুরক্ষায় কাজ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সামাজিক উন্নয়নের পথে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে করোনা সংক্রমণ উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর সব বাস টার্মিনালে ভিড়। এদিকে মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না বাস।
কমলাপুর রেল স্টেশনেও ভিড় ছিল সকালে। আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও একেবারে উল্টো চিত্র ছিল লোকাল ও কমিউটার ট্রেনে। কারো ব্যাগ হাতে, কারো মাথায় পিঠে। রোববার সকাল থেকেই রাজধানী বাস টার্মিনালগুলোয় এভাবেই ভিড় করতে থাকেন যাত্রীরা। আগাম টিকিট কেটে নির্ধারিত সময়ে কাউন্টারে পৌঁছালেও দেখা নেই বাসের। প্রায় প্রতিটি বাসই নির্ধারিত সময়ের ৪-৫ ঘন্টা পর ঢাকা ছাড়ছে। কাউন্টারের কর্মীরা মহাসড়কের যানজট ও ঘাট পরিস্থিতিকে দায়ী করছেন, আর চালকরা বলছেন এবার প্রতি টিপে দ্বিগুণ সময় লাগছে। সকাল 7টায় গাড়ি খুলনাতে ছাড়তে, আজকে সকাল 7টায় পাইছি। জামটা মূলত ঘাটে। এবার ওদের খুব কমে ছাড়ি না, বেশিরভাগ ছাড়ি না। গাড়ি আসবে, লোকেশন কাছাকাছি আসছে তখন টিকিট বিক্রি করি। পাবনা থেকে আমরা কালকে সকাল 7টা সাড়ে 7টার দিকে আমরা গাড়ি টানতেছি, আজকে সকালে এখানে পৌঁছাইছি। এখানে আসার পরে সব কাউন্টারে ঘুরছি, কোথাও টিকিট পাইনি। পরে এখানে একটা টিকিট পাইছি, বসে আছি কখন আসবে গাড়ি। যারা বিভিন্ন কাউন্টার ঘুরেও টিকিট পাননি, সবচেয়ে ভোগান্তিতে পড়েন তারা। কয়েক গুণ বাড়তি ভাড়ায় রওনা হতে হয় তাদের। এ নিয়ে হেলপারদের সঙ্গে চলে বাকবিতণ্ডা। ভাড়া ডবলেরও বেশি নিচ্ছে, এক একজনের 100 টাকা ভাড়া, সে জায়গা নিচ্ছে 200 টাকা, নেবে তো 160 টাকা। ভিড়ের কারণে কোথাও মানা হয়নি স্বাস্থ্যবিধি, যদিও অনিয়ম দূর করতে মাঠে তৎপর দেখা গেছে ট্রাফিক পুলিশকে। ছিল বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতও। স্বাস্থ্যবিধির বিষয়গুলো তদারক করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক মিরপুর বিভাগ কর্তৃক একটা সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা টার্মিনাল কেন্দ্রিক দুটো জিনিস এনশিওর করবে। একটা হলো অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায়, এটা যেন না করতে পারে। এদিকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রবেশপথে ছিল প্রশাসনের নজরদারি। আন্তজেলা ট্রেনে অর্ধেক আসন ফাঁকা দেখা গেলেও গাদাগাদি করে যাত্রী বহন করা হয় লোকাল ট্রেনগুলোয়। ঢুকতেও যেই সিস্টেমটা দেখলাম, ভালো লেগেছে যে না যথেষ্ট এই হাইজিন মেনটেন করছে, বা ইচ্ছা করলে যে কেউ টিকিট ছাড়া ঢুকে পড়তে পারছে না। আমরা বিনা টিকিটে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেবো না। তো ধরেন চাপ যতই থাকুক, যদি কেউ টিকিট না পাচ্ছে তো স্টেশনে প্রবেশ করতে পারছে না, চাপটা বাড়িয়ে থাকবে। ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কিছুটা ভিড় দেখা গেলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে অনেকেই রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। অন্যান্য বার আমরা যেমন ঈদের আগে যে চিত্রটি আসলে ঘাটে দেখি, সেই চিত্রটি আপনি এবারও দেখছেন কিনা, যাত্রীরা কোনো অভিযোগ করেছেন কিনা? আসলে গতকাল যে ভিড় ছিল এই সদরঘাট লঞ্চ টার্মিনালে, আজকের কিন্তু তার থেকে ভিড় কিছুটা বেশি। তবে এই সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু ভিড় অনেকটাই কমে গিয়েছে। আর বলা যায় যে বরাবর অন্যান্য ঈদের সময় আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যে ভিড় হয়, সেই ভিড় কিন্তু এবার এখনো আমরা দেখিনি। বলা যায় যে বেশ সহনীয় ভিড়, কিন্তু যদিও স্বাস্থ্যবিধি মানার পক্ষে এই ভিড়টাও আসলে ঠিক হচ্ছে না। কারণ মানুষ বিশৃঙ্খল এলোমেলোভাবে টার্মিনালে প্রবেশ করছেন, এখানে সেখানে জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন, এবং একই সাথে তারা যখন লঞ্চে প্রবেশ করছেন সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আর আরেকটি বিষয় যদি বলি, প্রশাসনও কিন্তু বেশ তৎপর স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে। এখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, যারা মাস্ক পরছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। বিভিন্ন চায়ের দোকান লঞ্চের ভেতরে বা বাইরে সেখানে যে অভিযান চালানো হচ্ছে, তারপরও কিন্তু আসলে বলা যায় মানুষ কিন্তু সেভাবে মানছেন না। মানুষ যখনই সুযোগ পাচ্ছেন তখনই মাস্ক নামিয়ে রাখছেন বা জটলা করে দাঁড়িয়ে থাকছেন, সেই চিত্রটি কিন্তু আমরা দেখছি। আর ভোগান্তির কথা যদি বলি, এখনো কিন্তু আসলে বেশি ভাড়া বা লঞ্চে আসন পাচ্ছেন না, তেমন কোনো ভোগান্তি আমাদের চোখে পড়েনি, যেহেতু ঈদের মূল স্রোতটি এখনো শুরু হয়নি। আর এখানে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে প্রতিদিন কিন্তু 95 থেকে 100টি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে ঘরমুখী যাত্রীদের নিয়ে। আর সেই সাথে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা কেউ কিন্তু আসলে বেশি ভাড়ার অভিযোগ করেনি। একমাত্র যারা ডেকে অর্থাৎ লঞ্চের পাটাতনে বসে ভ্রমণ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু 60% পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এই শর্তে যে তাদেরকে সামাজিক দূরত্ব মেনে সেখানে বসানো হবে। কিন্তু তাদের সাথে আমি কথা বলে জেনেছি সেটি কিন্তু আসলে মেনটেন করাই হচ্ছে না, বরাবরের মতোই গাদাগাদি করে তাদেরকে সেখানে বসানো হয়েছে। কিন্তু এতে কিন্তু যাত্রীদের কোনো অভিযোগ নেই, তারা কিন্তু খুশি যে তারা এই মহামারীর মধ্যেও কিন্তু তারা বাড়ি যেতে পারছেন, এই নিয়ে কিন্তু খুশি।
এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। সদরঘাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতানা জাহান মিতু। ঈদ উপলক্ষে আজও রাজধানী ছাড়ছে মানুষ। গন্তব্যে পৌঁছাতে গাদাগাদি করে গণপরিবহনে ওঠায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যাত্রীর চাপে ফেরি ও লঞ্চ ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এদিকে তীব্র গরম এবং যানজটে ট্রাক আটকে থাকায় সুস্থভাবে কোরবানির পশু পরিবহন করা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিল তীব্র যানজট। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসের বাড়তি ভাড়া নির্দেশনা না মেনে গাদাগাদি করে যাত্রী পরিবহন, সড়কে যানজট, এমন সব পরিস্থিতির মধ্যেই যে কোনো উপায়ে পরিবারের সাথে ঈদ করতে ছুটছে মানুষ। অনেক রোদ গরম, কতক্ষণ ধরে আপনি গাড়ি এসি দিয়ে রাখবো। প্রচন্ড রোদ গরম, পোষা আছে আর কি, দেশে ঈদ করতে যাব। ৬ শতাধিকের উপরে ফোর্স কিন্তু এই যানজট নিরসনে কাজ করতেছে। তাছাড়া আমাদের সাদা পোশাকে পুলিশ কাজ করতেছে, ট্রাফিক পুলিশ কাজ করতেছে। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে ফেরিঘাটেও। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই পারাপারের অপেক্ষায় ছিল অগণিত মানুষ। করোনা ঝুঁকির মধ্যে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে লঞ্চ ফেরিতে গাদাগাদি করে চাপছেন মানুষ। ভোগান্তি হলেও আমাদের বাড়িতে যাইতে হচ্ছে, কারণ ঈদের পরে আবার লকডাউন, দীর্ঘ ছুটি। স্বাস্থ্যবিধি তো ভাই কেউ মানতেছে না, ঠিক আছে, এখন কিচ্ছু করার নাই। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারে মহানগর পুলিশ বাড়ি কঠোর দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে এবং আশা করি গার্মেন্টস ছুটি হওয়ার পরেও আমরা সঠিকভাবে সার্ভিস দিতে পারবো। এদিকে মাদারীপুরে বাংলা বাজার ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের তুলনায় পশু ও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গরু ব্যথা লেগে গেছে, মোরা ব্যথা লেগে গেছে, মোরা ব্যথা লইয়ে কিন্তু গরু তো অসুবিধা হয়ে যাবে। 2-3টা অলরেডি পড়ে আছে, বাঁচবে কিনা আসলে বলতে পারছি না। আমার অনেক শ্রমিক কাজ করতেছে। আগামীকাল যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে উল্লেখ করে প্রশাসন বলছে, যাত্রী দুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছেন তারা। বিস্মিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুর পর্যাপ্ত আমদানি থাকলেও ক্রেতা কম। এর ওপর বাগড়া দিয়েছে বৃষ্টি, ব্যাপক ভোগান্তিতে পড়েছে বিক্রেতারা। ইজারাদারদের আশায় কাল থেকে বিক্রি বাড়বে। এদিকে কোনো হাটেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শর্ত না মানলে হাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উত্তর ঢাকার মেয়রের। রোববার দুপুরে মুষলধারে বৃষ্টি, জনজীবনে স্বস্তি এলেও দুর্ভোগ বাড়ে বিক্রেতার। ব্যস্ত থাকতে হচ্ছে বৃষ্টি কাদা থেকে পশু রক্ষায়। রাজধানীর প্রতিটি হাটে যথেষ্ট পশু এসেছে, কিন্তু এখনো আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশা রয়েছে বিক্রেতার। মাঠের পানি জমে পারে, গরুর গায়ে কাদা হয়ে যাবে, গরু দাঁড়াতে পারবে না, শুতে পারবে না। জানি না কি অবস্থা। ওই কাস্টমার এখন আসতেছিল, এখন তো কাস্টমারও ঠেকে গেল, যার যার বাসা চলে যাচ্ছে। ঢাকা সিটির পশুর হাটগুলো ততটা জমেনি, ক্রেতা সমাগম এখনো কম। তবে ঈদের আগের দুদিন বিক্রি বাড়ার আশা ইজারাদারদের। গরু যেরকম আমরা দেশে থেকে কিনছি বা যে অবস্থায় আনছি, তো সেই হিসাবে এখানে আমরা দাম পাচ্ছি না। তো গরু তো দাম করছে, আমার 3 টাকা দাম করছে না, তাহলে আশা করি যে গরু আমার লাভের আশা করে, ওই একবার দাম কই চলে যাচ্ছে। যারা একটু আগে ভাগে পশু কিনেছেন তারা দাম নিয়ে সন্তুষ্ট। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা ও দাম একটু বেশি। আমি কিনলাম 54 দিয়ে, যেরকম দাম চাচ্ছে আপনার সবার সাথে কথা বলে সমঝোতা হয়ে ভালোই পাচ্ছি সবাই। বেশির দিকেই মনে হচ্ছে, স্পেশালি এরকম মনে করেন মাঝারি সাইজের যে গরুগুলো একটু দাম বেশি মনে হচ্ছে। এদিকে করোনা উচ্চ সংক্রমণের মধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়ে পশুর হাট বসানো হলেও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি, যা দেখতে গেলেন ঢাকা উত্তরের মেয়র। এটা কোরবানির হাট, এখানে আমরা আসছি পশু কিনতে, কিন্তু আপনি মাস্ক পরলাম না, বাচ্চাদেরকে নিয়ে আসলেন, বয়স্কদেরকে নিয়ে আসলেন, আর নিজেরা কোরবানি হয়ে গেলেন না। আমরা কিন্তু খুব টাফ এবারটা, আমরা খুব টাফ, কারণ আমরা চাই না হাটে গিয়ে কেউ যেন কোরবানি হয়। এই জন্য দরকার পড়লে আমরা হাট বন্ধ করে দিব। এবছর ঢাকার 2 সিটির 20টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, একে তো বৃষ্টি যেটি ভোগান্তি অনেকখানি বাড়িয়েছে, তার উপর রাজধানীতে গরু কিনে জায়গা সংকুলান করাটাই বড় একটা চ্যালেঞ্জ। তাই হাট জমতেও হয়তো সময় লাগবে, কাল থেকে বেচা কেনা শুরু হবে মূল। এছাড়া যে হাটে আপনি আছেন, গাবতলী পশু হাট, সেখানে কতগুলো পশু এসেছে এবং বিক্রেতারা কি বলছেন?
দেখুন, গাবতলীর পশুর হাটে গরু ছাগলের পাশাপাশি সবসময় আমরা দেখে থাকি মরুর প্রাণী, উট, দুম্বা উঠে, এবং বরাবর এবারেও যদি দেখাতে চাই যে গাবতলীর হাটে এবার একটি মাত্র উট উঠেছে। যদিও বছর দুয়েক আগেও 8 থেকে 10টি উট, 20 থেকে 30টির মতো দুম্বা বিক্রি হতো বা এখানে উঠতো বিক্রির জন্য, কিন্তু বছর 2-3 যাবৎ আমদানি করতে হয় ভারত থেকে, অর্থাৎ ভারতের রাজস্থান থেকে উটগুলো নিয়ে আসা হয় বাংলাদেশে বিক্রির জন্য, কিন্তু আমদানিতে জটিলতা তৈরি হওয়ার কারণে মূলত এই সম্প্রতি বছর 2-3 যাবৎ উট আমদানি হচ্ছে না, বা দুম্বা আমদানি বলা চলে যে সঠিকভাবে বা নিয়ম মেনে হচ্ছে না, যে কারণে এবার এই যে উট দেখছেন, এই উটটির দাম হাঁকা হচ্ছে 25 লাখ টাকা। বিক্রেতারা বলছেন 15 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে এর মধ্যে, এবং তারা আশা করছেন 20 লাখ টাকার উপরে হলে তারা এটি বিক্রি করবেন, এবং তারা আশা করছেন যে এটি 20 লাখ টাকা বিক্রি করতে পারবেন, কারণ যিনি আমদানিকারক তিনি বিভিন্ন সময় ভারতের রাজস্থান থেকে বাংলাদেশে উট নিয়ে আসেন এবং তিনি বিক্রি করে থাকেন। তবে অন্যান্য বছরের যে তুলনায় এবার যেহেতু আমদানি কম, সে কারণে দাম অনেক বেশি হাঁকছেন। দেখতে পাচ্ছেন এখানে দুম্বা রাখা আছে, 5টি দুম্বা রাখা আছে গাবতলী হাটে, এই 5টি দুম্বাই উঠেছে মাত্র। যে দুম্বাটি এখন দেখতে পাচ্ছেন এই দুম্বাটির দাম হাঁকা হচ্ছে 6 লাখ টাকা। এরই মধ্যে 2.5 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে, এবং বিক্রেতারা আশা করছেন এটি অন্তত 3 থেকে 4 লাখ টাকা বিক্রি করতে পারবেন। আর এখন যে দুম্বাটি দেখছেন এই দুম্বাটির দাম হাঁকা হচ্ছে 4 লাখ টাকা, এটির দাম 2 লাখ টাকা পর্যন্ত উঠেছে, কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি একটি দুম্বা, এই 5টি দুম্বা থেকে। এবং ছোট সাইজের বা মাঝারি সাইজ যদি বলি 3টি দুম্বা আছে, এগুলি দাম হাঁকা হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। যদিও বিক্রেতারা বলছেন এই ছোট যে দুম্বা এগুলি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে হলে তারা ছেড়ে দেবেন, কারণ আমরা বিভিন্ন সময় দেখে থাকি যখন আমদানি বাড়ে তখন কিন্তু দাম কমে। এই যে ভারত থেকে মূলত এই উট দুম্বা বাংলাদেশে নিয়ে আসা হয়, কিন্তু এই যে আমদানি না হওয়ার কারণে এখন দাম বেশি হাঁকা হচ্ছে। তবে করোনা সংক্রমণের কারণে বছর 2 যাবৎ ক্রেতার সংখ্যাও কমেছে, এটি বিক্রেতারাও বলছেন, এবং হাটের ইজারাদার যারা রয়েছেন তারাও বলছেন যে আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাপারীরা এই উট দুম্বা নিয়ে এই গাবতলীর পশুর হাটে আসতো, কিন্তু বছর 2 যাবৎ আমদানি জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি করোনা সংক্রমণের কারণে ক্রেতাও কমে গেছে, অর্থাৎ এই উট এবং দুম্বা। রাজধানীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন মাহমুদ শরীফ। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে এবার ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 21 জুলাই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না। বুধবার সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং 10টা 45 বায়তুল মুকাররমে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শুধু এনআইডি কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন পোশাক শ্রমিকরা। গাজীপুরে আজ এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টা থেকে কোনাবাড়ি সুসুপ্তা গার্মেন্টসের 4টি বুথে এই কার্যক্রম চলে। পর্যায়ক্রমে গাজীপুরের সব কারখানা শ্রমিকদের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। অনলাইনে নিবন্ধন নয়, এনআইডি কার্ড দেখে পোশাক শ্রমিকদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। রোববার সকাল 10টা থেকে কোনাবাড়ি সুসুতা পোশাক কারখানায় 4টি বুথে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন 4টি পোশাক কারখানায় প্রায় 12,000 শ্রমিককে এই সেবার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে গাজীপুরের সব কারখানায় এনআইডি দেখেই শ্রমিকদের দেয়া হবে টিকা। করোনা মহামারীতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা শ্রমিকরা এই টিকা প্রাপ্তিতে স্বস্তি প্রকাশ করেন। সরকার আমাদেরকে যে উদ্যোগ নিয়েছে টিকা দেওয়ার জন্য, টিকা নিলে আমরা নিজে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো। করোনা একটা ভাইরাস আসছে, সেই কারণে আমাদের শরীরে মাস্ক দেওয়াতে বাংলাদেশ সরকার এই টিকার ব্যবস্থা করতে আমরা দেখতে খুশি। আমাদের শরীরের জন্য করোনার জন্য মহামারীর জন্য আমাদের জন্য ভালো। জেলা সিভিল সার্জন বলছেন সর্বনিম্ন 18 বছরের বয়স থেকে শ্রমিকরা এই টিকা পাবেন। একে একে সবাইকে মডার্নার এই টিকার আওতায় আনা হবে বলেও জানান তিনি। সরকারের একটা ফর্ম আছে, সেই ফর্ম এটা ফিল আপ করতে হবে। এক্সেল শিটে ফর্ম ফিল আপ করে এটা অলরেডি আমাদের কাছে আসা শুরু করেছে।
এটা আমাদের কাছে দিবে, আমরা এটা এমআইএসকে দিবে, এমআইএস এটা তাদের অনলাইনে এটা এন্ট্রি দিলে সবাই এটা লিখিত হয়ে যাবে। দেশের অর্থনীতিতে পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, এই খাতে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশন করতে একটু সময় লাগে, এই সময়কে বাঁচানোর জন্য এবং মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এটা শুরু হয়েছে। একদিকটা রেজিস্ট্রেশন হবে, যেহেতু প্রত্যেক ওয়ার্কারের ফাইল আছে প্রত্যেক ফ্যাক্টরিতে, তাদের কাছ থেকে আমাদের লোকের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সেটা করা হচ্ছে। গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন অন্তত 25 লাখ শ্রমিক। ঈদের ছুটি কাটিয়ে দ্রুততার সঙ্গে এসব শ্রমিকদের টিকার আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অনেকের মুখেই নেই মাস্ক, কেউ রেখেছেন মুখে, কেউ ব্যাগে। মাস্ক পরা ছাড়াও অন্যান্য স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীর মার্কেটগুলোতে চলছে ঈদের বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, সব ধরনের চেষ্টার পরেও স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। করোনা সংক্রমণ রোধে 18 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলে দেওয়া হয় দোকানপাট ও শপিং মল। পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে ভিড় করেন ক্রেতারা। কিন্তু মার্কেটে আসা ক্রেতা ও বিক্রেতাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। কারণ হিসেবে তুলে ধরছেন নানা অজুহাত। মাস্ক আছে মানে গরম লাগে দেখলে মাস্ক খুলেছি, মাস্ক পকেটে বাইরে গেলে পরবো। মাস্ক নামাজ পড়িয়ে আসছি তো মানে মাস্কটা আমার আইয়া দিতে গেছে আর কি দোকানে। মাস্ক পড়তেছে না, গরম লাগতেছে। মাস্ক তো আছে, মাস্ক তো সাথেই আছে। বিভিন্ন শপিং মলের বেশিরভাগই প্রবেশের সময় ক্রেতা বিক্রেতাদের জীবাণুনাশক টানেলের মধ্য দিয়ে যেতে হলেও দোকানে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। মাস্ক নেই সবার মুখে, সবাই তো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে না। একটু ভিড় আছে, গাদাগাদি করে হাঁটতেছে, একজনের গায়ে একজন লেগে হাঁটতেছে। মাস্ক ছাড়া ঢুকলে ডাক দেয় না, যে আপনি মাস্ক ছাড়া ঢুকছেন, সতর্ক করেন না, লোক নেই। এই জন্য মানুষ যেভাবে চলতেছে ডাক দেয় না কেউ। ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার সচেতন করার পরও অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। সচেতন অবস্থায় রাখি যে কোনোভাবেই মাস্ক ছাড়া যেন ঢুকতে না যায়, সেই গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে, সেই যে ব্যবস্থা করা হয়েছে। আসলে কাস্টমারও অনেক সময় শুনে না, তারাও বলে ঢুকবো না, যদি দেন না আপনি মার্কেটে ঢুকলাম না। ব্যবসায়ীরা জানান, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় এখন বিক্রি বেড়েছে। এই মুহূর্তে ক্রেতারা পোশাক, ব্যাগ ও জুতা বেশি কিনছেন বলে জানান তারা। সাদ্দাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2014 সালে চালুর পর সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। সপ্তাহের প্রথম কার্য দিবসে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে 6,365 পয়েন্টে। লেনদেন হয়েছে 1,793 কোটি টাকা, পাশাপাশি দর বেড়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 61 পয়েন্ট। রোববার সূচকের ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে কারিগরি ত্রুটির কারণে সকাল 11টায় লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। পরে দ্রুত সমস্যা সমাধান করে 12:30টায় লেনদেন চালু করা হয়। বেলা 2:26 সূচক পৌঁছায় 6,337 পয়েন্টে, ভেঙে যায় 2017 সালের 26 নভেম্বরের রেকর্ড। এরপর 3:30টায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক 57 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,365 পয়েন্টে, যা সূচকটি চালুর পর সর্বোচ্চ অবস্থান। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1,793 কোটি 2 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 3 কোটি 17 লাখ টাকা বেশি। হাট বদলে অংশ নেওয়া 373টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 210টির, কমেছে 150টির এবং অপরিবর্তিত রয়েছে 13টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি হাত বদলের তালিকার শীর্ষ অবস্থান ধারাবাহিকভাবে ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় এসএস স্টিল এবং তৃতীয় অবস্থানে হুয়াং সিরামিক্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রি, দ্বিতীয় লিগাসি ফুটওয়্যার এবং তৃতীয় অবস্থানে ইন্ডেক্স এগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 60.97 পয়েন্ট, লেনদেন হয়েছে 71 কোটি 79 লাখ টাকার শেয়ার। কপিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের দেয়া 241 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ 5 উইকেটে 130 রান। ওপেনার তামিম ও লিটন ভালো শুরু পেয়েছেন। জিম্বাবুয়ের বোলারদের শাসন করেন 2 টাইগার।
35 রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফেরেন তামিম, লিটনও ক্যাচ দিয়ে ফিরেছেন দ্রুত। মিঠুনও ব্যর্থ হয়েছেন, রান আউটে কাটা পড়েছেন সৈকত। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মিডল অর্ডারের কল্যাণে লড়াইয়ের পুঁজি পায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ 56 রান করেন ওয়েলসলি মাদভেডে। ব্রেন্ডন টেইল 46 করে হিট উইকেট হয়েছেন। 46 রানে 4 উইকেট নিয়েছেন শরীফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 18তম রাউন্ডে এসে প্রথম হার বসুন্ধরা কিংসের। তাদের 2-1 গোলে হারিয়ে চমক দিয়েছে চট্টগ্রাম আবাহনী। জোড়া গোলে ম্যাচের নায়ক চিনেডু ম্যাথিউ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে প্রথম সাফল্য চট্টগ্রাম আবাহনীর। ডি বক্সের ভেতরে জটলা থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান রিক্রুট চিনেডু ম্যাথিউ। ওই গোল শোধ দিতে 86 মিনিট পর্যন্ত অপেক্ষা করে বসুন্ধরা কিংস ডেরায় স্বস্তি ফেরান ব্রাজিলিয়ান রবিনিও। তবে 2 মিনিট বাদেই হতাশা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। জোড়া পূর্ণ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ম্যাথিউ। এই হারের পরও 13 পয়েন্টের লিডে টেবিলের শীর্ষে বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনীর অবস্থান 5 নম্বরে।